প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমার এই ভিডিওটির মাধ্যমে এবং কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন। আজ আমি মুখ খুলতে বাধ্য হলাম দেশের স্বার্থে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বা জেনে গিয়েছেন যে সার্জিস আলম ভাইয়া উনি 100-র অধিক গাড়ি নিয়ে 100-র উপর গাড়ি নিয়ে পঞ্চগড়ে রওনা দিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছেন। আমার প্রশ্ন বক্তব্যে নয়, উনি যে 100-র অধিক গাড়ি নিয়ে গেছেন এখানেই আমার প্রশ্ন। কারণ হলো কোটা বিরোধী আন্দোলনের পর উনি এক বক্তব্য বলেছিলেন যে কেউ ওনাকে প্রশ্ন করছে আপনি কিভাবে চলছেন, তো উনি এরকম বলেছিলেন যে আমার ঋণ করে চলতে হচ্ছে, অর্থাৎ বাড়ি থেকে টাকা এনে চলতে হচ্ছে, আমার কাছে সেই পরিমাণ টাকাও নেই। তো প্রশ্ন হলো হঠাৎ করে উনি কি আলাদিনের চেরাগ পেয়ে গেলেন? যার কাছে ঋণ করে চলতে হয়েছে সেই ব্যক্তি আজ কীভাবে 150-র মতো গাড়ি বা 100-র ওপরে গাড়ি নিয়ে এত বড় একটা বহর নিয়ে পঞ্চগড়ে গেলেন? অথচ দেখেন দেশে এখনোই কিন্তু আমরা যদি লক্ষ্য করি দেশের ভিতরে চতুর্দিকে ছিনতাইকারী, খুন খারাপি এগুলো ভরে গেছে। আমাদের আমরা এখন নিরাপদ নই। আগে প্রথমে উচিত ছিল ওনার এই শোআফটা না করে, নিজেকে প্রকাশ না করে, যদি উনি এইটা করতেন যে প্রতিটি মানুষ আগে নিরাপদ হোক, তারপরে আমি গাড়ির মিছিল বের করব বা এরকম কিছু একটা করব, শোভাযাত্রা হোক, যেটাই হোক, তাহলে আমরা সবাই খুশি হতাম। কিন্তু আমরা কেউ নিরাপদ নই। তারপরেও উনি এত বড় একটা কাজ করলেন যেখানে ওনাকে ঋণ করে চলতে হতো। আজকে আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন না কি পেয়েছেন উনি ভালো জানেন। আমার প্রশ্ন হলো, আপনারা দেখবেন যে উনি যে গাড়ি নিয়ে যাচ্ছে প্রতিটা কমেন্টে ওনার প্রতি আঙুল তুলছে প্রতিটা লোক। তাই ওনাকে অবশ্যই এই গাড়িবহর এত টাকা কই পেয়েছে এই বিষয়ে সঠিক উত্তর ওনাকে দিতে হবে। হ্যাঁ, উনি যদি ব্যক্তিগতভাবে এটা করে থাকেন বা ওনার ব্যক্তিগতভাবে কোটিপতি, তাহলে সেক্ষেত্রে আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো যদি এটা দেশের টাকা থেকে এগুলো করে থাকে, অবশ্যই প্রশ্ন এসে যায়। কারণ দেশে এখনও আমার দেশ এখনও শঙ্কামুক্ত নয়। সেই জায়গায় উনি এই কাজটা কেমন করে করলেন যেখানে উনি শিক্ষিত একজন মানুষ? আরেকটা প্রশ্ন, ওনার কাছে প্রতিটা মানুষ, শুধু ওনার না, ওনার যে দলের আরও লোকগুলো রয়েছে, সমন্বয়করা রয়েছে, প্রতিটি মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ তাদের উপর একটা আস্থা রাখতে চায়, কিন্তু সেই রাস্তা কি আদৌ রাখতে পারবে? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব নিঃসন্দেহে উনি সঠিক লোক এবং আমি চাই যে উনি যতদিন বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, উনি দেশ পরিচালনা করুক। এতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি হলো যে যারা অযোগ্য ব্যক্তি, যাদেরকে আমরা যোগ্য মনে করে এত কিছু করেছি, আদৌ কি তারা যোগ্য? আমার মনে হয় যদি কোনো একটা টেবিলে আমাদেরকে বসানো হয়, আমার চেয়েও তাদের যোগ্যতা কম। লেখাপড়ার যোগ্যতা হয়তো আমার চেয়ে বেশি হবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় না যে আমার চেয়ে তাদের বুদ্ধি বেশি রয়েছে। হয়তো এই কথা আমি বলতাম না, আজ দেশের জন্য বলতে বাধ্য হচ্ছি। আমার লেখাপড়া নেই, তবুও আমার মাথায় এটা আসছে যেটা করা ঠিক হয়নি। এবং আমার মনে হয় যে এই সময় আমার দেশের জন্য এবং প্রতিটি মানুষের জন্য দেশের স্বার্থে রাজনীতি নিয়ে কথা বলা উচিত। যদি আমরা প্রত্যেকে এরকম মুখ বন্ধ করে থাকি, তাহলে একটা সময় এমন হয়ে যাবে যে যেই লাউ সেই কদু। মানে আপনারা দেখেন, যাদেরকে মনে করবেন যে নিরপেক্ষ, এরা ভালো, কারো ক্ষতি করবে না, আজকালকার রাজনীতি হয়ে গেছে এমন, কেউ যদি বিএনপি করে তাহলে আওয়ামী লীগ তার শত্রু, আর যদি কেউ আওয়ামী লীগ করে বিএনপি তার শত্রু, জামাত করলে ওর শত্রু, এ করলে এর শত্রু। আসলে কি এই রাজনীতি কিসের জন্য? আমি যে রাজনীতি করবো এটা দেশের জন্য। তো দেশটা কি সবার না? তাহলে এমনভাবে আমি কাজ করব দেশের স্বার্থে যাতে সবার ভালো হয়। এখানে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, বা ইসলামী যে দলগুলো আরও রয়েছে সেগুলো হোক, এখানে সবাই তো আমরা মানুষ। আমরা কেউ কারো সন্তান, কারো ভাই, কারো পিতা, কারো দাদা, এরকম সবাই আমরা সবার। তাহলে এই রাজনীতি আমাদেরকে হানাহানি যুদ্ধক্ষেত্র তুলে আনছে কি কারণে? দেখবেন যে ওর নামে বলছে, ওর নামে বলছে। আমার প্রশ্ন হলো, কেউ যদি দোষী হয়ে থাকে তাকে আইনের কাঠগড়ায় দ্বারা তার নামে মামলা করুক, হয়ে গেল। যদি সে আসলে দোষী হয় সে শাস্তি পাবে, আর যদি দোষী না হয় সে মুক্ত পাবে। তাই আইনকে এমনভাবে তৈরি করুন যে আইন যেন মানুষের বন্ধু হয়, যদি সে প্রকৃত মানুষ হয়। আর মানুষের উপরে যদি সে শয়তান হয়ে থাকে তাহলে আইনও তার জন্য সেরকম কঠোর অবস্থান নেবে। আইনের কথা যখন আসলো তখন একটা কথা বলি, অনলাইনে যে ডিজিটাল একটা ভয়ঙ্কর মামলা, এটা ভয়ঙ্কর কেন বললাম? এটা সবার জন্য ভয়ঙ্কর। এইটা অবশ্যই তুলে নেওয়া জরুরি। আমি বুঝতেছি না যে অনলাইন ডিজিটাল যে মামলা রয়েছে এটা এখনও কেন বাতিল হয়। আর একটা কথা বলি, আমি সচরাচর চলতে গিয়ে যেই জিনিসগুলোর সম্মুখীন হয়েছি এইগুলো নিয়ে যদি আমরা আলোচনায় বসি, ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে যারা রয়েছেন আমি বলবো তাদের চেয়ে আমি হাজার গুণের যোগ্য। হ্যাঁ, এটা কেমন করে প্রমাণ পাবেন? কোনো একদিন
বইটাকে দেখেই দেখুন না, সবাই সেখানে পরামর্শ দিবে, আমিও দিব। দেখবেন যারা ভালো বিচক্ষণ ব্যক্তি হয় তার সাথে আমার মিলে যাবে, আর না হয় তাদের সাথে আমারটা ভালো হবে, নিম্ন পর্যায়ে খুব একটা হবে না। মানে তাহলে প্রতিটা বিষয় বলছি না, আমি চলতে ফিরতে যে বিষয়গুলোর কথা বলছি এইগুলো। বন্ধুরা, আমি কিন্তু ওপেন চ্যালেঞ্জ করেই দিলাম যে আমি অনেকের থেকে ভালো, শুধু অনেকের থেকে নয়, যারা রয়েছে তাদের থেকে তো হাজার গুণে ভালো হব। লেখাপড়ায় না হলেও রাজনীতির ক্ষেত্রে যাতে দেশের জন্য ভালো হয়, আমাদের সবার জন্য ভালো হয়। তাই অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। কারণ হলো আমার মধ্যে যোগ্যতা আছে, কিন্তু আমি এটা বলে বোঝাতে পারছি না। আমার মধ্যে অন্তত এইটুকু বুদ্ধি রয়েছে যে কী করলে আমাদের সবার ভালো হবে, বা কি করা উচিত, কি করলে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমি সিরিয়াসলি কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েই দিলাম। ইনশাআল্লাহ আমি যদি সেই পর্যায়ে যাওয়ার সুযোগ পাই, তো তখন আপনারা নিজেরাই সে সচক্ষে দেখতে পাবেন। এবং এই প্রকাশ্যে চ্যালেঞ্জটা যাতে করে প্রতিটা মিডিয়ায় প্রচার করে, কারণ আমাকে সেই পর্যায়ে নিয়ে যায়, তারা পরখ করে দেখুক। বন্ধুরা, প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল খবর পেতে চোখ রাখুন হৃদয় হাসান হৃদয় ব্লগে। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।